ছোটবেলায় আমাদের বয়োজ্যেষ্ঠরা আমাদের উপর নানান নিষেধাজ্ঞা জারি করতেন। এই যেমন কি কি করবি না, কোথায় যাবি না, কার সঙ্গে মিশবি না, ইত্যাদি ইত্যাদি। কিন্তু নানান ব্যাপারে বড়দের এত নিষেধাজ্ঞা আমাদের মনে রাগ ও অসন্তুষ্টি জন্ম দিত। ভাবতাম, কেন আমাদেরই কেন এত নিষেধ মেনে চলতে হবে? তখন মনে হতো বড়রা নিয়ন্ত্রণ আরোপ করে আমাদেরকে নানাভাবে টর্চার করছে। কিন্তু নিজেরা যখন বড় হলাম, বুঝলাম যে সব বিধিনিষেধ শুধুমাত্র আমাদের মঙ্গলের জন্যই দেয়া হতো। বড়দের সে সব আদেশ ছোটদের নানান বিপদ ও কুনজর থেকে রক্ষা করার জন্যই দেয়া হতো, যেগুলো লঙ্ঘন করলে আমরা এমন অনেক অনিমন্ত্রিত অমঙ্গলকে টেনে আনতাম, যার থেকে উদ্ধার পাওয়া বড়ই কষ্টসাধ্য ছিল। এমনই এক অনিমন্ত্রিত অমঙ্গলের ছায়া নেমে এসেছিল জয়ার ওপর। মাঝিপাড়া গ্রামে জয়া তার পরিবারের সাথেই থাকত। জয়ার পরিবারে জয়া, তার বাবা, মা, তার ছোট ভাই ও তার প্রৌঢ়া ঠাকুমা ছিলেন। জয়ার বাবা ছিলেন মাঝি। নদীতে মাছ ধরে তারপর সেই ধৃত মাছ বিভিন্ন বাজারে বিক্রি করে তাদের সংসার চলত। গ্রামের নাম মাঝিপাড়া হয়েছে এই মাঝিদের থেকেই। গ্রামের মাঝ বরাবর একটা নদী চলে গেছে। নদীটি খুব চওড়া না হলেও মোটামুটি গভীর ছিল, তাই সেখানে বেশ ভালোই মাছ উঠত। গ্রামের অধিকাংশ মানুষ এই মাছ ধরা ও যাত্রীদের নদী পারাপার করার দ্বারাই উপার্জন করত। এছাড়া গ্রামের মধ্যে বেশ কয়েকটি বড় বড় পুকুর ও ডোবা ছিল, যেখানে গ্রামের মানুষ স্নান করা, কাপড় কাচা, জল তোলা প্রভৃতি নানান নিত্যদিনের কাজকর্ম করত। এদের মধ্যে সবচেয়ে বড় ও স্বচ্ছ জলের পুকুর ছিল তালপুকুর। পুকুরটিতে জল সারা বছরই থাকত। পুকুরের জল স্বচ্ছ থাকার কারণ পুকুরটি একটি ছোট্ট খালের দ্বারা সেই নদীটির সঙ্গে যুক্ত ছিল। তাই বেশিরভাগ মানুষ তাদের নিত্যদিনের কার্যাদি সারতে এই পুকুরটিকে ব্যবহার করত। তবে দিনের বেলা এত লোকের সমাগম থাকলেও বিকেল থেকেই যখন সূর্যের আলো ম্লান হতে শুরু করে, তখন তালপুকুরের আশেপাশেও কোনো জনমনুষ্যী চোখে পড়ে না। তবে এর পিছনে বিশেষ কারণও রয়েছে। পুকুরটি গ্রামের সীমানা বরাবর অবস্থিত, যেখানে গ্রাম্য বসতি প্রায় নেই। গ্রামের এ প্রান্ত জঙ্গলাকীর্ণ, আর পুকুরটাকে যে গাছের জঙ্গল ঘিরে রেখেছে তা হলো বড় বড় দৈত্যাকার তাল গাছ। প্রায় সহস্রাধিক তাল গাছের জঙ্গল পুকুরটার চারিদিকে বিস্তৃত। সারি সারি তাল গাছ পাশাপাশি দাঁড়িয়ে এমন এক নিবিড় ঘন তাল বনের রচনা করেছে যে সেটা দেখলে মনে হবে তারা চায় না তাদের এই রাজত্বে মনুষ্য জাতির কেউ প্রবেশ করুক। দিনের বেলাতেও সামনের তালগাছ ছাড়া তালবনের ভেতরে কিছুই দেখা যায় না। একটা চিরস্থায়ী অন্ধকার সেই তাল বনের মধ্যে সদাই বিরাজ করে। পুকুরটির চারিদিকে সেই দৈত্যাকার তালগাছ এমনই ভাবে দাঁড়িয়ে যে তাদের মাথা ঝুঁকে পড়েছে পুকুরের জলের ওপরে। মানুষজন যাতায়াত করে শুধু একদিক দিয়েই। পুকুরের মাত্র এক পাড়েই মানুষ আসে। সেই পাড় বরাবর বেশ কয়েকটি কাঠের পাটা রাখা আছে। সেই পাটাগুলোর উপরেই কাঁচা, ধোয়া ইত্যাদি কাজ চলে। তবে যে কারণে গ্রামবাসীরা দুপুরের পর এই তাল পুকুরকে এড়িয়ে চলত, সেটি ছিল একটি কালো ছায়া। গ্রামের কয়েকজন নাকি সেই কালো ছায়াকে দেখেছে। তাদের বিশ্বাস, যখন সূর্য মাঝ আকাশে থাকে সেই কালো ছায়া লুকিয়ে থাকে সেই তাল বনের অন্ধকারে, আর সূর্যের আলোর তেজ কমলেই সেই ছায়া তাল পুকুরের সর্বত্রই অবাধে বিচরণ করে। অনেকে বলে সূর্যালোক অস্তাচলে যাওয়ার সাথে সাথে সেই বিভীষিকাময় ছায়ামূর্তি শিকারে বের হয়। গ্রামেরই কয়েকজন বেশ কয়েকবার শিয়াল কুকুরের ঘাড় মোচড়ানো মৃতদেহকে পড়ে থাকতে দেখেছে তালপুকুরের পরিত্যক্ত নির্জন ঘাটে। প্রাণীগুলির ঘাড় ও মাথা এমনই বিভৎসভাবে মোচড়ানো হয়েছে যে দেখলে বোঝা যায় যে এই নৃশংসতা কোনো মাংসাশী প্রাণীর নয়। সেবার জয়ার মা ও ছোট ভাই তার দিদার বাড়িতে বেশ কয়েকদিনের জন্য ঘুরতে যায়। জয়ারও যাওয়ার খুবই ইচ্ছা ছিল, কিন্তু জয়ার বাবাই জেদ করে জয়াকে বাড়ি থাকতে বলে। সেবার বেশ কয়েকদিনের বৃষ্টির পর খাল, বিল, পুকুর উপচে জল মাঠ ও রোয়া খেতে চলে আসে। তাই গ্রামের সকলের সাথে জয়ার বাবাও অনেক মাছ পায়।
এত মাছ বিক্রির জন্য দূরবর্তী ভিন গ্রামের বাজারে যাওয়ার ছিল। এর জন্য জয়ার বাড়িতে থাকার দরকার ছিল। রান্নাবান্না, কাপড় ধোয়া এবং জয়ার ঠাকুমার দেখভালের জন্য জয়াকে অনিচ্ছা সত্ত্বেও বাড়ি থেকে যেতে হয়। এভাবে 3 দিন কেটে যায়। বাড়ির যাবতীয় কাজ জয়া একা হাতেই সামলায়। কাপড় ধুতে গিয়ে জয়া দেখে ওর বাবার বেশ কয়েকদিনের নোংরা জামা, ফতুয়া, ধুতি জমে আছে। বাবা ফিরলেই আবারও তাকে বেরোতে হবে মাছ ধরা ও বিক্রির কাজে। আর এই পুরনো নোংরা পোশাক পরে বেরোনো যায় না। কিন্তু এতগুলো জিনিস কল চেপে ধোয়া সম্ভব না, তাই সেগুলো পুকুরেই ধুতে হবে। তাল পুকুর জয়ার বাড়ি থেকে খুব দূরে নয়, আর সেটা স্বচ্ছ জলের কথাও জয়ার স্মরণে আসে। তাই সেদিন দুপুরে এক পোঁটলা কাপড় বেঁধে সে ঠাকুমাকে বলে যে সে তাল পুকুরে যাচ্ছে। এ কথা শুনে তার ঠাকুমা রেগে গিয়ে বলেন, কি বললি শুনি? তোর সাহস তো মন্দ না, এই ভর দুপুরে তুই তাল পুকুরে যাবি? তুই জানিস নে তাল পুকুরে দুপুরের পর যা বারণ। সেই কালো ছায়া ঘুরে বেড়ায় ওখানে। এরপর জয়া এতগুলো কাপড় ধোয়ার ব্যাপারটা বললেও ঠাকুমা কোনো মতেই রাজি হয় না। জয়া বলে ওঠে, ঠাকুমা, এখন সবে দুপুর, চারিদিকে রোদে রোদ, সূর্য ডুবতে এখনো অনেক সময়। তাছাড়া তালবনের ওসব কালো ছায়াটায় আমি মানি না। ওসব ভয় ছড়ানোর জন্য গুজব মাত্র। ওসব নিয়ে তুমি ভেবো না তো, আমি তাড়াতাড়ি চলে আসবো। এই বলে পুকুরের দিকে চলে যায় জয়া। পিছন থেকে সে শোনে তার ঠাকুমা বলছেন, আমার কথা শোন, ওখানে যাস নে, ও জায়গা ভালো না, আমার কথা শোন। কিন্তু কে শোনে কার কথা? জয়া আর পিছনে তাকায় না। পুকুরে পৌঁছে জয়া কাউকে দেখতে পায় না, শুধু দেখে তাল পুকুরের টলটলে স্বচ্ছ জল ও সেটাকে ঘিরে দাঁড়িয়ে থাকা সারি সারি দৈত্যাকার তাল গাছ। জয়া মনে মনে ভাবল, এত সুন্দর এই জায়গাটা, অথচ লোকে এটাকে নিয়ে কত কিছু বলে। এরপর জয়া কাপড় ধুতে শুরু করলো। পোটলা বাঁধা অনেক কাপড়, তাই অনেকটা সময় কেটে গেল। জয়া টেরই পেল না কখন বিকেল গড়িয়ে গেছে। জয়া চারিদিকে তাকিয়ে দেখল সূর্যের উজ্জ্বল সোনালি আলো সরে গিয়ে পড়ন্ত বিকেলের শেষ বেলার কয়েকটা মরা লালচে আলোর রেখার আকারেই কয়েকটা জায়গায় পড়ছে। তালপুকুরের পশ্চিমের প্রায় নিশ্ছিদ্র তালবনের মধ্যে দিয়ে খুব কষ্ট করে সূর্যের কয়েকটা মরা লাল আভার রেখা পুকুরের এধারে এসে পড়েছে। এক মুহূর্ত দাঁড়িয়ে জয়া চারিদিকে তাকিয়ে দেখল বাইরে তখনও গোধূলির আবঝা আলো থাকলেও তালপুকুরের মধ্যে সেই আবঝা আলোটাও যেন প্রায় ফুরিয়ে এসেছে। এবার জয়ার ভয় করতে লাগলো। দেখলো আর কটা মাত্র কাপড় আছে, সেগুলো ধুতে বেশি সময় লাগবে না। মনে ভয়টা চেপে রেখে জয়া তাড়াতাড়ি কাপড় কাচতে লাগলো। কাপড় কাচার সময় একটা অদ্ভুত অনুভূতি জয়ার মনের উপরে চেপে বসতে লাগলো। এক অজানা অপ্রত্যাশিত ভয় যেন ক্রমশ জয়ার মন থেকে শরীরে ছড়িয়ে পড়ছে। হঠাৎই জয়া লক্ষ্য করলো কাঠের পাটাতে কাপড় কাচার ছপ ছপ শব্দ ছাড়া আর কোথাও কোনো আওয়াজ নেই। প্রকৃতির যে স্বাভাবিক ছন্দবদ্ধ আওয়াজ, সেটা হঠাৎই অস্বাভাবিকভাবে থেমে গেছে। ব্যাপারটা বোঝার পর জয়ার সারা শরীরে কাঁটা দিয়ে উঠল। কাপড় ধোয়া শেষ হলে তাড়াতাড়ি জয়া সমস্ত কাপড় রাখতে লাগলো পোটলার মধ্যে। ঘন ঘন নিঃশ্বাস ফেলতে লাগলো জয়া। তখনই তার মাথায় ঠাকুমার বলা কথাগুলো বাজতে লাগলো। প্রথমবার জয়ার মনে হলো ঠাকুমার কথা মেনে নিলেই ভালো হতো। তখনই এক হাড় হিম করা ঘটনা ঘটল। জয়া যেখানে কাঁদছিল তার বাঁ দিকে 10 হাত পেছনে একটা বড় গাছ ছিল, যেটা এধারে শেষ তাল গাছের পাশেই ছিল। কাপড় গোছানো যখন শেষ, অন্ধকার আরো গাঢ় হয়ে এসেছে। জয়া পুকুর থেকে দৌড়ে পালানোর জন্য যখন পেছনে ফিরবে, তখনই সে থমকে দাঁড়ালো। আর চোখে যতটা সে দেখল তা হলো উঁচু শেষ তাল গাছের ওপরের পাতা থেকে কালো কুচকুচে কিছু একটা পাশের বড় গাছের উপরে লাফিয়ে নামলো। এই ভয়ঙ্কর দৃশ্যে জয়া পাথরের মতো দাঁড়িয়ে পড়ল। আর ঠিক পর মুহূর্তেই আর চোখে জয়া দেখল
আলকাতরার মতো গাঢ় কালো সেই ছায়াটি তরল অন্ধকারের মতো গাছটার ডালপাতা দিয়ে নিচে নামছে। গাছটার নিচের ডালে হাতের মতো কিছু একটা রেখে ঝুলে ঝপ করে নিচে পড়ল সেই বিভীষিকা। এই অপ্রাকৃতিক নারকীয় দৃশ্যে জয়া ভয়ে কাঠ হয়ে গেল। স্নায়ু দুর্বলে ভারী হয়ে আসা চোখে জয়া দেখল সাক্ষাৎ মৃত্যুর মতো সেই ছায়ার বিভীষিকা চার পেয়ে প্রাণীর ন্যায় ধীরে ধীরে তার দিকে এগোচ্ছে। তাল পুকুরের কালো ছায়া তার শিকার চিনে নিয়েছে। জয়া চিৎকার করতে চাইলেও গলা দিয়ে কোনো আওয়াজ বেরোলো না। ঠক ঠক করে কাঁপতে কাঁপতে সে এটুকু বুঝলো যে এখানে দাঁড়ালে প্রচণ্ড যন্ত্রণা ও তাড়না দিয়ে সেই কালো ছায়া তাকে শেষ করে দেবে। হাত থেকে কাপড়ের পোঁটলাটা ফেলল জয়া ও দু হাত শক্ত করে মুঠি বেঁধে কোনোভাবে সেখান থেকে দৌড়তে লাগলো তাল পুকুর থেকে বের হওয়ার একমাত্র পথ ধরে। মারণ ভয়ে জয়ার দম বন্ধ হয়ে আসা জোগাড়। তখন জয়া অনুভব করলো তার বাঁ পাশের ঝোপ জঙ্গল ভেঙে কিছু একটা তার থেকেও বেশি গতিতে ছুটছে। ঘাড় ঘুরিয়ে সে দেখল তাল পুকুরের সেই কালো ছায়াটি অভিশাপের মতো তার পিছু নিয়েছে। অন্ধকারের এই মূর্তিমান অভিশাপের থেকে আজ তার নিস্তার নেই। মৃত্যু ভয়ের প্রবল আতঙ্কে জয়ার চলার গতি স্তব্ধ হয়ে এলো। আর তখনই সেই বিভীষিকা জয়ার ওপরে ঝাঁপিয়ে পড়ল। প্রচণ্ড ভয়ে ও যন্ত্রণায় জয়ার মুখ থেকে মারণ চিৎকার বেরিয়ে এলো। ইতিমধ্যে জয়ার দেরি হওয়াতে তার ঠাকুমা লণ্ঠন হাতে তালপুকুরের দিকে আসছিলেন। তখনই জয়ার এই মারণ চিৎকারের শব্দ তিনি স্পষ্ট শুনতে পান। এরপরই প্রচণ্ড উদ্বিগ্নভাবে প্রায় দৌড়ে তিনি তালপুকুরের মুখের সামনে এসে হঠাৎ থমকে যান। সেখানে তিনি যে ভয়ানক দৃশ্য দেখেন তাতে তার শরীরের রক্ত হিম হয়ে আসে। তার থেকে কিছুমাত্র দূরে তাল পুকুরে ঢোকার মুখেই জয়া মাটিতে লুটিয়ে আছে। আর তার দিকে শত অমাবস্যার মিলিত অন্ধকারের থেকেও কালো একটা বীভৎস ছায়ামূর্তি এগিয়ে আসছে। সেই মূর্তিমান বিভীষিকা চার পায়ে ভর করে একটা পৈশাচিক ভঙ্গিতে জয়ার দিকে এগোচ্ছে। জয়ের ঠাকুমা বুঝতে পারলেন মৃত্যু ও তার নাতনির মধ্যে আর কয়েক পায়ের ব্যবধান মাত্র। তখনই সমস্ত মনোবলকে এক করে জ্বলন্ত লণ্ঠনকে সামনে ধরে তারস্বরে চিৎকার করে তিনি জয়ের দিকে ছুটে গেলেন। আগুনকে সামনে দেখে সেই কালো ছায়ার পিশাচটি পিছু হটে অন্ধকারের মধ্যে কোথাও হারিয়ে গেল। এরপর বহু কষ্টে জয়ের ঠাকুমা জয়াকে বাড়ি অবধি নিয়ে আসলো। তবে জয়ের হাতে একটা বড় ক্ষত ছিল, যেন কোনো বড় একটা জন্তু আক্রোশ ভরে জয়ের হাতে থাবা বসিয়েছে। এরপর জয়ের বাবা মা বাড়ি আসলে জয়ের এ ঘটনার কথা শুনে তারা ভয়ে সন্ত্রস্ত হয়ে পড়েন। জয়াও এমন একটা ভয়ঙ্কর অভিজ্ঞতার পর হতবুদ্ধি হয়ে পড়ে। সারাদিন জয়া ভয়ের মধ্যেই থাকে, কারোর সাথে তেমন কথাও বলে না। আর এর জন্য জয়াকে তার বাবা মা অনেক কবিরাজ বদ্যির কাছে নিয়ে যান। এতে তার ভয় খানিক কমলেও তার হাতের সেই আঁচড়ে যাওয়ার ক্ষতটা সারতেই যায় না। এর সাথে জয়ার মধ্যে এক নতুন উপদ্রব শুরু হলো। জয়া মাঝরাতে কেমন একটা ঘোরের মধ্যে চলে যায়, আর সে অবস্থাতেই রাতের অন্ধকারে বাড়ির বাইরে চলে যাওয়ার চেষ্টা করে। রাত ভোর জয়ার সেই ঘোর কাটতেই চায় না। আবার সকাল হলেই জয়া আগের মতো স্বাভাবিক হয়ে যায়। বাড়ির লোক এই বিষয়ে বিশেষ গুরুত্ব দেয় না। তারা জয়ার শারীরিক দুর্বলতা ও মনের ভয়কেই এর কারণ হিসেবে ভেবে নেয়। তাই রাতে দরজাতে তালা বাঁধিয়ে রাখা হয় যাতে জয়া বাইরে বেরোতে না পারে। তবে একদিন খুব রাতে কিসের একটা খটখট শব্দ শুনে জয়ার ভাইয়ের ঘুম ভেঙে যায়। তখন সে জয়ার ঘরের দরজা ঠেলে দিয়ে দেখে জয়া ঘোরের মধ্যে প্রচণ্ড শক্তিতে জানলার কাঠ ভেঙে বাইরে বেরোতে চাইছে।
জয়ার ভাই চিৎকার করলে সবাই এসে জয়াকে নিরস্ত্র করে সেটা থেকে। কিন্তু এই সব কিছুর মধ্যে জয়ার ঠাকুমার কেমন একটা খটকা লাগে। তিনি কিছু একটা আঁচ পান। তাই নিজের সন্দেহ নিরসনে পরের দিন রাতে না ঘুমিয়ে বিশেষ ক্ষণের জন্য অপেক্ষা করতে থাকেন তিনি। রাত গভীর হলেই জয়ার ঘর থেকে সেই খটখট শব্দ শুনে জয়ার ঠাকুমা ঘরের পিছনে চলে যান এবং সেখানে তিনি যা দেখেন তাতে তার গায়ে কাঁটা দিয়ে ওঠে। তার সন্দেহই ঠিক, তালপুকুরে সেই কালো ছায়া তাদের বাড়ি অবধি চলে এসেছে। বাড়ির পেছনে লিচু গাছটার নিচে সেই কালো ছায়া দাঁড়িয়ে, আর তার দৃষ্টি জয়ার ঘরের জানলার দিকে। জয়ার ঠাকুমা সবটা বুঝতে পারলেন। রাতে জয়ার ঘোরের মধ্যে বাড়ি থেকে বেরিয়ে যাওয়া, তার হাতের আঁচড়ের ক্ষত না সারা এ সব রহস্যের জট এখন তার কাছে খুলে গেছে। তালপুকুরের কালো ছায়া তার শিকারকে হত্যা করেই ক্ষান্ত হবে, আর সেই শিকার তার আদরের নাতনি জয়া। তিনিও প্রতিজ্ঞা করলেন মনে মনে যে জয়ার কোনো ক্ষতি তিনি হতে দেবেন না। তিনি ঘরে ফিরে এসে কাউকে কিচ্ছু বললেন না, পাছে সবাই ভয় পেয়ে যায়। রোজকার মতো জয়াকে শান্ত করে নিজের ঘরে চলে যান। বাকি রাতটুকু তিনি গভীরভাবে চিন্তা করলেন কি করে তার নাতনিকে বাঁচানো যায়। ভোর রাতে তার চিন্তার কুল মিলল। মনে পড়ল একটা মৃত কবচের কথা। হম্বি তম্বি করে তিনি সারা ঘর খুঁজতে লাগলেন সেই মৃত কবচটিকে। অবশেষে তা মিলল। তার ঘরের চৌকির নিচে শেষের দিকে একটা পুরনো কাঁসার বাক্স আছে। সেই বাক্সের ভিতরে আরও একটা ছোট্ট খোপ আছে। সেটার মধ্যেই তিনি সযত্নে মহা কবচকে সাবধানে রেখেছিলেন। কবচটাকে হাতে পেয়ে তিনি স্বস্তির নিঃশ্বাস ফেললেন। এই মহা কবচই এখন এই অসম্ভব সমস্যার একমাত্র সমাধান। তিনি যার কাছে দীক্ষা নিয়েছিলেন সেই গুরুই তাকে একটা মাটির কবচ দিয়েছিলেন। নির্দেশ ছিল জীবনের চরম অনিষ্ট উদ্ভব হলেই এই মাটির কবচকে সেই অভাগার গলায় পরিয়ে দিতে হবে। সেটাও তখনই যখন সেই চরম অনিষ্টকারী যার অনিষ্ট করতে উদ্যত তার সন্নিকটে থাকবে, তবেই এই কবচ ফলবে। সেই বিপদগ্রস্ত অভাগা বিপদমুক্ত হবে, আর সেই জায়গায় সেই অনিষ্টকারীরই চরম সর্বনাশ উপস্থিত হবে। জয়া ঠাকুমা জানতেন সেই সর্বনাশা কালো ছায়া আবারও গভীর রাতে তাদের বাড়িতে আসবে, আর জয়াকে মৃত্যুর হাতছানি দিয়ে ডাকবে। তখন জয়া আর ওই সর্বনাশার মধ্যে ব্যবধান খুবই কম থাকবে, আর সেই মাহেন্দ্রক্ষণেই তিনি তার অভীষ্ট কাজ ছাড়বেন। দিন কেটে গেল, রাত নামল। জয়া ঠাকুমাও আগের রাতের অনিদ্রা ও ক্লান্তির পরও অতি সচেতন হয়ে জেগে রইলেন সেই মুহূর্তের জন্য। তার অপেক্ষার অবসান হলো। গভীর রাতে তালপুকুরে সেই বিভীষিকা আবারও হাজির হলো তাদের বাড়িতে। সাথে সাথে আবারও সেই জানলাতে খটখট আওয়াজ। এটা শুনে অতি সন্তর্পণে জয়ার ঠাকুমা উপস্থিত হলেন ঘরের পিছনে। দেখলেন জয়ার ঘরের সেই জানলার দুটো কাঠ খোলা হয়েছে। জয়া আবারও ঘোরের মধ্যে জানলা খোলার চেষ্টা করছে, আর তার দিকে তাকিয়ে তালপুকুরে সেই অভিশপ্ত কালো ছায়া লিচু তলায় দাঁড়িয়ে জয়াকে হাতছানি দিয়ে ডাকছে। ভাগ্যও জয়া সাথ দিল তখন। মরিয়া হয়ে চেষ্টা করে জয়া জানলার আরো দুটি কাঠকে সরিয়ে ফেলল, আর সেই জায়গা দিয়ে জয়া নেমে পড়ল ঘরের পেছনে। এটাই সেই মাহেন্দ্রক্ষণ। এখনই যা করার করতে হবে। জয়া ঠাকুমা আর এতটুকু সময় নষ্ট না করে ধীর অথচ দৃঢ় পায়ে এগিয়ে এলেন জয়ার দিকে। এদিকে সেই কালো ছায়ার বিভীষিকাটিও এগিয়ে আসছে ক্রমে জয়ার দিকেই তার চরম সর্বনাশ করতে। ইতিমধ্যে জয়ার ছোট ভাই জানলার খটখট শব্দ শুনে জয়ার ঘরে এসে দেখে একটা কালো ছায়া তার বোনের দিকে ক্রমশ এগিয়ে আসছে। এই ভয়ঙ্কর নারকীয় দৃশ্যে জয়ার ভাই চিৎকার করে ওঠে,
আর সেই চিৎকারে সেই কালো ছায়া ক্ষণিকের জন্য সচেতন হয়ে ওঠে। কিন্তু তখনই জয়ার ঠাকুমা নিজের অভীষ্ট সাধ্যে সক্ষম হন। তিনি জয়ার কাছে এসে সময় নষ্ট না করে সঙ্গে সঙ্গে সেই মৃত কবচটিকে পরিয়ে দেন জয়ার কণ্ঠে। আর সাথে সাথে সেই মৃত কবচটি একটা হলুদ আলোর রেখা ছাড়ে। আর তখনই সেই কালো ছায়ার ওপরে কাজ শুরু হয়। ঠিক এরপরেই জয়ার গলার সেই মৃত কবচটির হলদে আলো আরো বেড়ে ওঠে। আর সাথে সাথে দপ করে জ্বলে ওঠে সেই কালো ছায়ার সমগ্র শরীরটা। একটা বীভৎস নারকীয় ভয়ঙ্কর আওয়াজ করতে লাগলো সেই কালো ছায়া। তার ভয়ঙ্কর আর্তনাদে ইতিমধ্যে জয়ার বাবা মাও বেরিয়ে এসেছে। এই অপ্রত্যাশিত নারকীয় দৃশ্যে তারা বিদ্যুৎ পৃষ্ঠের মতো স্থান হয়ে যান। তাদেরই চোখের সামনে সেই কালো ছায়ামূর্তি দাও দাও করে জ্বলতে থাকে। মারণ চিৎকারের অবসানে সেই কালো ছায়ামূর্তি ক্রমশ ছোট্ট কালোর আলকাত্রার পিণ্ড আকারে জ্বলতে জ্বলতে ক্রমশ নিভে যায়। এরপরেই জয়া নিজের জ্ঞান ফিরে পায়। আশ্চর্যভাবে জয়ার হাতের সেই ক্ষতটাও এক নিমেষে সেরে যায়। আর এইভাবেই তালপুকুরের সেই কালো ছায়াটি জ্বলন্ত আগুনে দাউ দাউ করে জ্বলে শেষ হয়ে যায় চিরদিনের জন্য। তালপুকুর অভিশাপ মুক্ত হয়। এভাবে জয়ার প্রাণ রক্ষা হয়। এরপর ঠাকুমা তাদের সকলকে ঘরের মধ্যে নিয়ে আসেন এবং প্রথম থেকে শেষ পর্যন্ত যা যা ঘটেছিল তা সবিস্তারে বর্ণনা করেন। সকলে ভয়ে সন্ত্রস্ত হয়ে থাকলেও তিনি সকলকে এ বিষয়ে নিশ্চয়তা দেন যে সেই কালো ছায়া চিরতরে চলে গেছে আর এখন জয়া সম্পূর্ণভাবে বিপদমুক্ত। গল্পটা ভালো লাগলে শেয়ার করুন। এমনই অনেক হরর শর্ট স্টোরি শুনতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল টায়ার ট্রাভেলার। ধন্যবাদ।